আমি মা হয়ে অর্কর আজকে এত বড় একটা ক্ষতি করেছি যে এইটার ভোগতান অর্ককে সারা জীবন করতে হবে। আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে কি জানো তো, মানে আমি যে মা হয়ে আমি নিজের সন্তানের ছোটবেলার থেকে যে এই কষ্টটা বুঝতে পারলাম না এতদিন ধরে, মানে এটা ভাবতেই যেন কেমন একটা অবাক লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠিনি গো, 8:30 বাজে তখন ঘুম থেকে উঠেছি। আজকে অর্ককে স্কুল পাঠাইনি, তার কারণটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। আসলে অর্কর মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, এই একটা রিজন। আর তার থেকেও বড় কথা রিজন হচ্ছে কালকে তোমরা দেখেইছিলে, আমার তো বুঝতেই পারছো লেগেই আছে শরীর খারাপ। শরীর তো আর ঠিক হওয়ার নাম নেই, কিছু না কিছু লেগেই আছে। শরীরে রক্ত কম থাকলে কি আর শরীর ভালো থাকে? সারাক্ষণ শরীর কিছু না কিছু। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপের ব্যাপারে বলতে চলেছি যেটার নাম হচ্ছে 1xBet। এটি কিন্তু খুবই একটি বিশ্বস্ত বুক মেকার, আর এটি PSG এবং সিরিয়া এ কিন্তু এই অ্যাপটিকে স্পন্সর করেছে। এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল, এমনকি সেই ম্যাচটা লাইভ দেখতে পারবে, এমনকি তোমরা স্কোর ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবে, যেমন কি কোন দল জিতবে, কোন দল রান করতে পারবে, কোন দল সব থেকে বেশি স্কোর করতে পারবে। BMW গাড়ি প্লাস আইফোন, এমনকি ল্যাপটপ, আর তার সঙ্গে রয়েছে অনেক টাকার নগদ পুরস্কার। এমনকি বিভিন্ন ধরনের গেম রয়েছে যা খুশি তোমরা বেছে নিতে পারো। এবার রেজিস্ট্রেশন করার সময় তোমরা আমার কুপন কোড বৃষ্টি1 ব্যবহার করে প্রথমবার জমাতে 66,000 ইন্ডিয়ান রুপিস পর্যন্ত পেতে পারো। তোমরা কিন্তু খুব সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মধ্যে কিন্তু যেটা টাকাটা তুলতে পারবে। আমি কিন্তু এই অ্যাপটি অনেকদিন ধরেই ব্যবহার করছি, তো তোমরাও এই অ্যাপটি কিন্তু বিশ্বাস সহকারে ব্যবহার করতে পারো। তাহলে দেরি কিসের? আমার ভিডিওর কমেন্ট বক্সে নিচে দেখো লিঙ্ক দেওয়াই আছে, এমনকি পিন করাও আছে কমেন্টটা, তো সেইখানে গিয়ে ক্লিক করতে পারো, অথবা তোমরা গুগল থেকে সার্চ করে 1xBet রেজিস্ট্রেশন করতে পারো। আর আমার দেওয়া প্রোমো কোডটা বৃষ্টি1 ব্যবহার করে কিন্তু তোমরা অনেক বোনাস জিতে নিতে পারো। লেগেই থাকবে। আর প্রীতম সকালবেলায় দেখো আমাকে এত পরিমাণ জ্বালায় না কিছু না, যখন বিছানাটা গোছাবো এরকম এসে শুয়ে পড়বে। আমার না দেখো বড় বড় চোখ করে ওকে চিৎকার করছিলাম, তার কারণ হচ্ছে ওই যে আমার এখন এমনিতেই প্রচণ্ড পরিমাণে আমি হাইপার হয়ে যাচ্ছি, একটু ছোটোখাটো ব্যাপারে ভীষণ হাইপার হয়ে যাচ্ছি। আর এই হাইপারটা আমি কখন হয়ে জানো তো, যখন আমার শরীরে রক্ত কম থাকে। আর আমার এই মানে সিমটমগুলো দেখেই প্রীতম বুঝতে পারে যে হ্যাঁ বৃষ্টির শরীরে আবার ব্লাডটা কম হয়েছে, তাই একটুতেই ভীষণ খিটখিটে হয়ে গেছে, চিড়চিড়ে হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু সকালবেলা ওকে খুব বকা দিচ্ছিলাম আমি, তার কারণ হচ্ছে সকাল থেকে ভীষণ জ্বালাচ্ছে, আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে এর মধ্যে। তো এখানে চুলটা আমি আঁচড়াচ্ছি, কারণ কালকে রাতে না চুলটা আঁচড়ে শুইনি, তো কি অবস্থা দেখো, জট পেকে ফেকে অবস্থা খারাপ। অনেকে জিজ্ঞেস করছো দিদি চুলে কি তেল ইউজ করছো যে তোমার চুলটা এত সুন্দর? সুন্দর ছিল, এখন আর সুন্দর নেই, চুলটাকে কালার ফালার করে একাকার করেছি। তোমাদেরকে একটা কথা বলি, ইন্দুলেখা তেলটা ইউজ করি আর শ্যাম্পুটা ইউজ করি। একটা কথা বলি তোমাদেরকে, দেখো কেউ ইউজ করে তার চুল সুন্দর হচ্ছে বলে এমনটা না। দেখো আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে না সবারই চুল খুব সুন্দর, মানে আমার দিদি বলো, আমার পিসিদেরও কিন্তু খুব সুন্দর চুল ছিল, ঠিক আছে, শুনেছি। এবার আমি কিন্তু আমি জানি না, নিজে দেখিনি, কিন্তু হ্যাঁ আমার দিদির মানে আমার জেঠুর মেয়ের বা আমার চুল কিন্তু বরাবরই বেশ গোছটা অনেকটাই, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো অনেক সময় না জেনেটিক্সের কারণে জানো তো চুলটা ভালো হয় অনেক কিছু, কিন্তু আমার চুলটা নষ্ট হয়েছে হাইলাইট করিয়ে, স্পা করিয়ে, স্মুথনিং করিয়ে, চুলের মধ্যে যত রকম কেমিক্যালস দিয়ে আমি চুলটাকে নিজে নষ্ট করেছি। আর আমি যখনই পার্লারে চুল কাটাতে যাই, বা আমি একবার ডক্টর দেখিয়েছিলাম হেয়ারের জন্য, কারণ আমার তখন খুব হেয়ার ফল হচ্ছিল সেই কারণে। তো তখন আমাকে ডক্টর বলেছিল তোমার চুল কিন্তু খুব মোটা, কিন্তু এখনকার দিনে আমরা এত পরিমাণ কেমিক্যালস ইউজ করি হেয়ারের জন্য, সেই কারণে এই প্রবলেমগুলো। এক ধরনের শ্যাম্পু আমরা কোনোদিনই বরাবরই ইউজ করি না, তো চেষ্টা করো যেই শ্যাম্পুটা ইউজ করছো সেই শ্যাম্পুটাই ইউজ করে যাওয়ার। সেকেন্ডে শ্যাম্পু মানে চেঞ্জ করা, মানে প্রত্যেক মান্থে শ্যাম্পু চেঞ্জ এসব না করাই ভালো। তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, পালং শাক, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো নুন হলুদ দিয়েছি, আর 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ওই আপ্পাম মেকারটা দিয়ে একটা ভালো তোমাদের সাথে মানে ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, তারপরে প্রীতম বললো যে না আজকে কোটার দরকার নেই, কারণ আজকে তো অর্ক স্কুল যায়নি, তাই একদম সিম্পল ব্রেড দিয়ে করে দাও, একদম খেয়ে নিচ্ছি, অসুবিধা নেই কমের মধ্যে। আমি বললাম যে তাই করি, তাড়াতাড়ির মধ্যে এটাই হয়ে যাবে। তো আর তারপরে কি বলো তো, আমাদের আজকে একটু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেইখানেও যাওয়ার আছে, সেই হিসাবে আমরা খুব তাড়াতাড়ি করছিলাম। আসলে এমনিতেই তো 8:30টায় উঠেছি, তারপরে আবার কত দেরি হবে না হবে।
আর দেখো ওইদিকে দুটো আম বের করে রেখেছি ব্রেকফাস্টে খাওয়ার জন্য। আর এই আম আর খাওয়া হলো না জানো, ব্রেকফাস্টে খাবো বলে। চুলের ব্যাপারে যে কথাটা বলছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যে কোনো ডক্টর দেখাতে যাবে সবার প্রথমে একটাই কথা, চুলে ভালো করে তেল দিতে হবে, মানে পরিষ্কার শ্যাম্পু করা চুলে কিন্তু তেল দিতে হবে। কোনো নোংরা চুলে যদি মানে তুমি ভাবো 2-4 দিন 5 দিন তুমি চুলটাই মানে তুমি শ্যাম্পু করনি, বাইরে থেকে এসে ধুলোবালির মধ্যে যদি তুমি তেল নিয়ে নাও তো সেটাতে কিন্তু তোমার হেয়ার ফল মানে বেড়ে যাবে, কারণ নোংরা চুলে নিচ্ছ। সেই কারণে চুলে তেল আর শ্যাম্পুটা যদি ঠিকঠাক করে দাও তাহলে ঠিক হবে। আর শ্যাম্পু আর তেলটা ভালো করে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় পার্ট। আর অনেক সময় আমরা ভুল করে সিরামটা মাথা স্ক্যাল্পে লাগিয়ে নিই, সেই স্ক্যাল্পে লাগাতে নেই। সিরাম সবসময় চুলের ডগা মানে গোড়াতে লাগাতে নেই, ডগাতে লাগাতে আছে, মানে একদম তল দিক করে লাগাতে আছে। চুলের যে জায়গাটা বেশি রাফ বা মানে একটু খসখসে হয় সেই জায়গায় লাগাতে হয়। আর শ্যাম্পু তেলের যদি কথা বলো তাহলে আমি একটা কথাই বলবো, আমি ইন্দুলেখার তেলটা আর শ্যাম্পুটাই ইউজ করছি। তো আমার তো খুব ভালো রেজাল্ট দিয়েছে বলতে পারো। আর দেখো আমার ভালো রেজাল্ট দিয়েছে বলে তোমাদেরও দেবে তেমনটা না, আবার তোমাদের যে আমার থেকেও ভালো রেজাল্ট দেবে না এমনটা না, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সবসময় সব জিনিসটা শ্যুট করে না, অন্যের যেটা শ্যুট করে। এই যেমন আমি তোমাদেরকে বলি, আমার কিন্তু কাস্টার্ড অয়েল একদমই শ্যুট করে না স্ক্যাল্পে। অনেকে বলে মানে কাস্টার্ড অয়েল লাগালে কিন্তু খুব ভালো। তারপরে অ্যালোভেরা জেল, এটাও কিন্তু মানে চুলের জন্য খুব ভালো, কিন্তু না আমার না স্ক্যাল্পে লাগালেই প্রচণ্ড ইচিং হয় আর প্রচুর হেয়ার ফল হয়। তো অনেক কিছু জিনিস জানো তো, অনেক কিছু মানে শ্যুট করে না। এবার আমার একটা ঘরোয়া তেল হয়, সেই ঘরোয়া তেলটা তো রামবানের মতো কাজ করতো আর প্যাকটাও রামবানের মতো কাজ করতো, কিন্তু কি বলতো আমার না এখন আর কিনে ওটা হয় না জিনিসগুলো, তাই আমার আর ওই তেলটাও বানানো হয় না। কিন্তু ঘরের মধ্যে না ওই কম দামি তেলটা আমার না প্রচুর ভালো কাজ দিত। আর হোম রেমেডি হচ্ছে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট, যদি তুমি ঠিকঠাক প্রসেসে ইউজ করতে পারো। তো তোমরা যদি কোনোদিন বলো তো আমি তোমাদের জন্য শেয়ার করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ফালতু যদি মানে ফালতু আমি তোমাদেরকে শেয়ার করে টাইম নষ্ট করতে চাই না, ওই জন্যই আমি শেয়ার করি না। তোমরা যদি বলো, হ্যাঁ যদি বলো, তাহলে আমি অবশ্যই কি কি দিয়ে তেলটা বানাতে হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেইভাবেই কিন্তু বানিও আর প্রত্যেকটা স্টেপ ফলো করে লাগিও। তোমরা মোটামুটি 1 মাসের মধ্যে বুঝতে পারবে চুলটা ঠিক তোমাদের কতটা ভালো হয়েছে। তো এইদিকে প্রীতম চাটাও বসিয়েছিল দেখো, আর আমি দুধ চা না একটুখানি ফুটিয়ে তারপরে মানে অনেকক্ষণ ফুটলে সেই চায়ের টেস্টটা খুব সুন্দর লাগে। তো এইদিকে অর্ককে টিফিনটা দিয়ে দিচ্ছি, এই যে অর্ক খাবে। আর এইদিকে চাও দেখো আমাদের হয়ে গেছে। এবার বলবে যে অর্কর মাথা ব্যথা করছিল, তুমি ওই মাথা ব্যথার জন্য এই সব দিচ্ছ। তাহলে তোমাদেরকে বলি মাথা ব্যথাটা কিন্তু ওর অন্য কারণে হচ্ছিল, সেটা আমি মা হয়ে হয়তো বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছু ভুল ডক্টরের ট্রিটমেন্টের জন্য আজকে আমার ছেলেটার মানে এতটা মানে আজকে মানে বলতে পারো অনেক কিছু ফেস করতে হচ্ছে, কি আর করা যাবে। তো চলো এখানে আমি টিফিন করছিলাম আর এই দিকে আমি একটুখানি কথা বলছিলাম। আসলে বিকালবেলা অর্ককে যে ডক্টরের কাছে দেখাতে যাব সেই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা চলছিল। আর তা করতে করতেই প্রীতম চলে গেছিলো টিউশন পড়াতে, আর এইদিকে আমি বসেছিলাম রান্না। অর্ক স্নান হয়ে গেছিলো, অর্ক ওইদিকে খেলছিল। তো সেই ফাঁকেই আমি ভাবলাম রান্নাটা করে ফেলি। তো এইদিকে দেখো কাঁচা পেঁপেটা বার করে রেখেছি, এই কাঁচা পেঁপেটা এখন ছুলছি। কাঁচা পেঁপে, আলু, টমেটো এখন কাটবো। আসলে আজকে আমাদের মাছের ঝোল করার কথা ছিল, কিন্তু ওই যে সেদিনকে রাতের বেলায় মাথা ব্যথার কারণে চিকেনটা এনে রেখেছিলাম, সেই কারণে চিকেনটা করব। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই বলো দিদি এত চিকেন খেও না, এত চিকেন খেও না। আমাকে ডক্টর নিজেই বলেছে চিকেনটা খেতে, তো সেখানে আমি কি বলবো বলো। আমাকে সপ্তাহে বলেছে মাছ কম খাবে তুমি, মাছ হয়তো সারা মাস সপ্তাহের মধ্যে 2 দিন খাবে, চিকেনটা বেশি করে খাবে। তো সেখানে আমি কি বলবো বলো। আমাকে অনেকে রসুন খেতে বারণ করছে, কিন্তু আমাকে রসুন খেতে বলেছে ডক্টরে। তো আমি সেখানে কি বলবো, রসুন পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজটা বেশি খেতে বলেছে, রান্না করা পেঁয়াজটা না, তবে রসুন পেঁয়াজ এইটা আমাকে বেশি করে খেতে বলেছে। আরও একটা কথা বলি, আমার যেহেতু সুগার লেভেল একদম কম থাকে সবসময়, তো সেই কারণে আমাকে মিষ্টি জাতীয় জিনিস সবসময় খেতে বলে, কিন্তু আমি অতটা মিষ্টি পছন্দ করি না খেতে, তাই আর কি মানে খুব একটা মিষ্টি ভালোবাসি না। আমার একটু নোনতা জিনিসে একটুখানি নেশাটা বেশি বলতে পারো। আর যখন নোনতা জিনিস মানে মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে তখন তো খুব ভালোই লাগে। আর এই দেখো শিলে আজকে মশলা বাটছি, ওই আদা রসুন জিরে ধনে নর্মালি মশলা, আর তোমার ওই কি বলে গোলমরিচ দিয়েছি আর এলাচ দিয়েছি। আর জানো তো
গুঁড়ো মশলার থেকে গোটা মশলাটা খাওয়া খুব ভালো। এটা কিন্তু আমাকে ডক্টরই ঠিক বলেছে যে গোটা মশলা ভালো দেখে দোকান থেকে নিয়ে তারপরে তুমি সেটাকে বরঞ্চ গুঁড়ো মশলা বানাও ঘরে গিয়ে, সেটাও ভালো। কিন্তু আসলে আমাদের এখন আশেপাশে গুঁড়ো মশলাতে এত ভেজাল দেওয়া হয়, গোটা মশলার মতো কিন্তু ভেজাল বানানো যায়। এই যেমন গোলমরিচের মধ্যে পেঁপের বীজ দেওয়া হচ্ছে, নানা রকমভাবে কিন্তু ভেজাল আমাদের শরীরে যাচ্ছে। শাকসবজির মধ্যেও কিন্তু ফুড কালার মেশানো হচ্ছে। তোমরা যে বলো না যে বেশি করে শাকসবজি খাও, শাকসবজি খেলে অ্যাকচুয়ালি কী বলো তো, শাকসবজির মধ্যেও যে কত পরিমাণ ভেজাল আছে, মানে তোমরা যারা দেখোনি তারা হয়তো এটা বলছো, আমার নিজের চোখে দেখা অনেক কিছু এক্সপিরিয়েন্স করা আছে। তো সেই কারণে তো যে সবজিটাও যে খাবে মন থেকে সেটাও ভয় পায়। ডিমটাও এখন ডিম যে খাবে সেটার নিয়ম হয়। আসলে তখনকার দিনে সব কিছু এত মাঠে ঘাটে সবজি চাষ হতো, এত টাটকা সবজি পাওয়া যেত, সেই কারণে জানো তো মানুষদের শরীরে জোরও বেশি ছিল, সব ক্ষমতাও বেশি ছিল। এখনকার দিনে কোন জিনিসটা বলতে পারো যে ভালো আছে? গরুর দুধ থেকে শুরু করে কোনো কিছু মানুষ খেয়ে সুস্থ আছে? আশেপাশের যে পরিস্থিতি সেই হিসাবে মানুষ ওষুধটা খেয়েও যে বাঁচবে সেটারও জো নেই। আর আগের দিনকে দেখো মিষ্টিগুলো বানিয়েছিলাম, সব মিষ্টি শেষ, এত ভালো খেতে হয়েছিল কি বলবো। অনেকে বলেছে ছানার জিলাপি বানাতে, এই একই প্রসেসে ছানার জিলাপি বানানো যায়, তবে হ্যাঁ ছানার জিলাপির প্যাচটা বানাতে গেলে একটুখানি ডোটা আরেকটু নরম করতে হয়, ব্যাস। আমাকে অনেকে বলছো এই মিষ্টির রেসিপি দেখিও, ঠিক আছে দেখাবো। মিষ্টি রেসিপি দেখাটা অসুবিধা কিছু নেই, তবে হ্যাঁ ওই চিনিটা একটু বেশি লাগে তো একটু খরচা একটুখানি বেড়ে যায়, ওই কারণে আর কি সবসময় দেখিয়ে ওঠা হয় না। তো যাই হোক, এদিকে দেখো আজকে একটা সিম্পল তোমাদের সাথে রান্না শেয়ার করব। অনেকেই বলো পেঁপে দিয়ে নাকি মাংস রান্না একদম ভাল লাগে না, কিন্তু আমি বলছি পেঁপে দিয়ে কিন্তু মাংস রান্না দারুণ লাগে, সেটা চিকেন হোক বা মাটন হোক। হ্যাঁ, তোমাদের পেঁপেটা যদি একদম গলে যায়, কাদা কাদা হয়ে যায়, সেটা কিন্তু একদম টেস্ট ভাল লাগবে না। পেঁপেটা নরমও হবে কিন্তু গলবে না, সেই অবস্থায় থাকলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো নর্মালি যেরকম মাংস কষাই সেইভাবেই দিয়েছি। দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি আর শিলে বাটা মশলাটা দিলাম, দিয়ে কষাচ্ছিলাম, একটু নুন আর হলুদ দিয়েছি, এরপর আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি, এরপর দিলাম টমেটোটা। এবার সম্পূর্ণটাই কষাবো, মশলা বাটির যে জলটা ছিল ধোয়া সেটা দিয়ে দিলাম। তো এবার দিয়ে পরে দেখো জাস্ট ঢাকা চাপা দিয়ে কষাবো। আর এইদিকে হলুদটাও আমি মাখিয়ে নিলাম, একটু নুনও ছিল চিকেনটার মধ্যে মাখানো, সব দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর আর কিচ্ছু করবো না, নর্মালি জল দিয়ে জাস্ট ফোটাবো। আস্তে আস্তে যখন ফুটবে তখন এটা পেঁপেটাও সুন্দর সেদ্ধ হবে, একদম গলবে না। অনেকে কি করে প্রেশার কুকারে দিয়ে দেয়, প্রেশার কুকারে দিও না, তাহলে একটুখানি ঘেটে যাওয়ার চান্স থাকে। আর এইদিকে অর্ক ভিডিও করছে, এটা কিন্তু আমি করিনি, এটা বন্ধুগণ ভিডিও করছে। কেন করছে সেটাও বলে দিচ্ছি, এটা ওর জিনিস এসছে। বললাম না তোমাদেরকে আগের দিনকে একটা পুতুল এসছে আর একটা আসবে, সেই পুতুল এসছে, সেই কারণে ওর আনন্দে আত্মহারা। কিন্তু বিশ্বাস করবে না, এইটা দেখে আমিও এত ভালো লেগেছে কি বলবো। সেই দেখো ভিডিও করছে আর সেই ডেলিভারির ছেলেটা শুধু হাসছে, সে বলছে যে তুমি কি এটা কি করছো, সে পেয়ে কি খুশি, ঝাপানোটা দেখলে কত খুশি। তো চলো এখানে আমি পেমেন্টটা করে, আমাকে তো সে ছিঁড়তে দেবে না, কিন্তু আমি বললাম দাও আমি ছিঁড়ে দিচ্ছি, নাহলে এখন দাঁত দিয়ে ছিঁড়তে যাবে। এই দেখো একটা ছোট ইউনিকর্ন ছিল না কলকাতায়, সেটা পোষায়নি, এই দেখো একদম বড় ইউনিকর্নটা নিয়েছে, তার এটাই পছন্দ, ব্যাস এটা পেয়ে গেছে, আর ওর কিচ্ছু লাগবে না। আমাকে বলে দিয়েছে মা আমার কিচ্ছু লাগবে না, এই দুটো আমার খুব পছন্দ হয়েছে, এই দুটোকে নিয়ে আমি থাকবো। দুটোকে বগল দাবা করে কেমন কি সুন্দর ইনোসেন্টের মতো বসে আছে, দেখো যেন কিচ্ছু জান না, ভাজা মাছটা উল্টে খেতেই জানে না। তারপর দেখো বিকাল হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি ডক্টরের কাছে। এখানে কিন্তু আমরা দুজন বসে আছি, ভিড় দেখো একদম। অর্ক চেক আপ হচ্ছিল, তারপরে এই যে দেখো এখানে আমার হয়েছে। এবার আমাকে দেখে পরে এই জায়গাটায় ও প্রচন্ড কষ্ট পেয়েছে, কারণ দুটো ড্রপ দেওয়া হয়েছিল, প্রচন্ড চোখ জ্বলছিল। ভিতরে লাল চুড়ি আছে, দেখতে থাক। মুখ দিয়ে কিছু বলবি না, দেখতে থাক, চোখ বড় করে। চোখ ঘুরিয়ে ফেলছো তো তুমি, দেখছো না তো, তাহলে আবার ড্রপ দিতে হবে। তবে তোমাদেরকে গিয়ে বলছি। তো দেখো এখানে এখন আমরা লেন্স কার্ডে চলে এসেছি, লেন্স কার্ডে এসে ওর যেটা ডক্টর নিতে বলছে সেটাই চেক আপ করছিলাম, কিন্তু এই ব্লুটা ওর হলো না, সেই কারণে আমাদেরকে ইয়েলোটাই নিতে হলো। আর যেহেতু ভীষণ তাড়াতাড়ি নিতে হতো, সেই কারণে জানো তো আমরা বেশি করলাম না তার দেরি। তো যেই চশমাটা পছন্দ হলো সেটাই নিয়ে নিলাম।
তারপরে আমার পাওয়ারের জন্য যে চশমা দিয়েছিল সেটা দেখছিলাম, কিন্তু আমার একটা ফ্রেমও পছন্দ হয়নি। মানে ফ্রেমগুলো তো সুন্দর ছিল, কিন্তু মুখটাও তো সুন্দর হতে হবে বলো, যে মুখের মধ্যে মানানসই তো হতে হবে। আমি তো সবসময় বলি যে আমার মুখটাই সুন্দর নয়, ওই জন্য কোনো কিছু করলে মানায় না। জানো তো চশমাগুলো আসলে অনেকটাই বড় ফ্রেম ছিল, আর আমার না মুখটা অত বড় না, একটু ছোট পাড়া মুখটা, তো সেই কারণে জানো তো কোনো বড় চশমা মুখে মানায় না। আর যে ফ্রেমগুলো ছিল সেগুলো না অতটা মুখে মানাচ্ছিল না, কিন্তু যেটা মানিয়েছিল সেটা মানে ওর থেকে আর একটু যদি ছোট ফ্রেম থাকতো খুব সুন্দর লাগতো। তো তারপর দেখো এখানে অর্ক যে কাজগুলো ছিল সেগুলো করাচ্ছিল। তবে এই জায়গাটাই আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ডক্টর যে কথাগুলো আমাকে বললো সেটার জন্যই বিশেষ করে প্রচণ্ড মনটা আমার খারাপ হয়ে গেল। কারণ আমি মা হয়ে কিছু কিছু জিনিস যদি একটু বুঝতে পারতাম, তাহলে আজকে হয়তো আমার ছেলেটাকে একদম পার্মানেন্ট বলতে পারো চশমাটা লাগতো না। এই এত কম বয়স থেকে চশমা লেগে গেল, এটা একটু খারাপ লাগে। হ্যাঁ, অনেকে হয়তো বলবে অনেক বাচ্চার এর থেকেও কম বয়সে লাগে। অর্ক যে পাওয়ারটা বলেছে না, ডক্টর নিজেও বলছে যে ওর দুটো চোখেই এমন বাজেভাবে পাওয়ার হয়ে গেছে। আর রিজনটা তোমাদেরকে আমি বলছি, সামনাসামনি এসেই বলছি তার কারণটা অ্যাকচুয়ালি কি। আমরা সবসময় মা বাবারা চিন্তা করি বাচ্চা ফোন দেখছে, টিভি দেখছে, সেই কারণে হয়তো বাচ্চার চোখের পাওয়ার হয়ে যাচ্ছে। অনেক কিছু বলি যে এই এত কাছ থেকে ফোন দেখিস না, এত কাছ থেকে টিভি দেখিস না, এই কারণে তোর প্রবলেমগুলো হচ্ছে, এই হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি অনেক রিজন থাকে এই চোখে পাওয়ারের মানে চশমার জন্য। তো এই দেখো এখানে দুটো চশমাও নেওয়া হয়েছে, দুটো চশমাই নিতে বলা হয়েছে। আর এখানে প্রীতম দেখো সানগ্লাসগুলো পরে দেখছিল। আমি তো ওকে বলছিলাম যে দেখো ভালোই লাগছে, আর প্রীতমকে না সানগ্লাস পরে খুব সুন্দর লাগে, বেশ ভালো লাগে। আগে তো পরতো, আগে চেহারাটাও খুব সুন্দর ছিল যখন জিম করতো, তো ওকে বেশ মানাতো জানো তো। তো আমি ওকে বলছিলাম যে দেখো এখানে কম রেঞ্জের মধ্যে থাকলে নিয়ে নাও। তো এখানে দেখো ও অনেকগুলো ট্রাই করছিল, তবে ও তো নেবে না, কারণ ওর না পাওয়ার আছে, ও সানগ্লাস এমনি পরে বেরোতে পারবে না। সানগ্লাসটাও তাহলে ওকে পাওয়ার দিয়ে বানাতে হতো। আর লেন্স কার্ড তোমরা জানো ভালো করে, খুব বেশ একটু রেঞ্জের মধ্যেই থাকে। তো তারপরে বেরিয়ে দেখো এখানে খাবার দাবার খাচ্ছে। এটা আসলে প্রীতম একটা ভালো, ওর একটা পুরনো চেনা বিরিয়ানির দোকানে নিয়ে এসেছিল। সত্যি বিরিয়ানিটার টেস্ট খুব ভালো। আসলে প্রীতমের অফিসের এইদিকে প্রীতম এসেছিল, সেই কারণে মানে আমরা যে জায়গায় বসে বিরিয়ানি খাচ্ছি তার কিছুটা দূরেই প্রীতমের আগের অফিস ছিল। তো ও আমাকে বলতো মাঝে মাঝে যখন খিদে পেতো তখন এই বিরিয়ানিটা আমি খেয়ে যেতাম, খুব ভালো। বাড়ি আসার পর একটু ফ্রেশ হলাম, তারপরে তোমার মাথায় দেখতেই পাচ্ছ এক গুচ্ছের তেল নিয়েছি। অর্ক ঘুমিয়ে গেছে। এবার তোমাদেরকে বলি ডক্টর অর্ককে ঠিক কি বললো। আমি আগে দুবার অর্ককে চেক আপ করেছিলাম, কিন্তু অর্কর পাওয়ার ছিল হালকা, কিন্তু আমাকে বলেছিল যখন যেই ডক্টর দেখেছিলাম সেই ডক্টর বলেছিল যে কিছুদিন দেখে নিন তারপরে চশমা দেবেন। বাড়িতে মানে এখন চশমা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি কিছু কথা বলার জন্য এলাম। তো আমি যেটা মা হয়ে ভুল করেছি সেটা যেন তোমরা না করো, সেটার জন্যই বিশেষ করে মানে ভয়েসে কথাগুলো বলা। তো আমার ভুলটা হয়েছিল যে মানে আমি আসলে আমাকে ডক্টরকেও তো বলতে হবে জিনিসটা, না আমি নাহলে জানবো কি করে। অর্কারে একটা মায়ের মানে একটু হালকা পাওয়ার ছিল। তো ছোটোবেলায় যখন ওকে দেখিয়েছিলাম মানে আমার আগে মনে হচ্ছিল মাথা ব্যথা করছে, মাথা যন্ত্রণা হচ্ছে। তো আমাকে যখন ওকে রামমোহনে পড়াতাম কলকাতায়, রামমোহন, তো ওখানকার টিচারই বলেছিলেন যে ওর একটু না মানে আই চেক আপ করানো দরকার, কেননা ও না মানে একটুখানি মনে হচ্ছে চোখে একটু প্রবলেম আছে। তো আমি তো ওই ম্যামের কথা শুনেই আমি আই চেক আপে করাই, তারপরে কিন্তু চোখে পাওয়ার ধরা পড়ে ওর, কিন্তু সেটা একদম সামান্য। তো ডক্টরকে জিজ্ঞেস করতে ডক্টর বলে যে এখনই ইমিডিয়েটলি পাওয়ার দেওয়ার কোনো দরকার নেই, বাচ্চা। তো আমাকে বলেছিল। তারপরে তখন তো আলাদা সব রকম মানে জগতের মানুষের সাথে থাকতাম। তো যেই ফ্রেমটা বলেছিল সেটা অনেকটা কস্টলি ছিল। তো সেই কারণে আমার পক্ষে সেই মুহূর্তে আমি তখন কোনো কাজ করতাম না যে আমি ওকে একটা অত দামি ফ্রেম দিতে পারবো। তো দিইনি আমি সেই মুহূর্তে। আর ডক্টরও আমাকে ইমিডিয়েটলি দিতে বারণ করেছিল, সেই কারণেও দেওয়া হয়নি। তো এবারে এখানে যে ডক্টরটা দেখাতে এসেছিলেন, ডক্টরটার নাম কি ছিল প্রীতম? আমার মনে পড়ছে না, আমি নিচে লিখে দেবো ডক্টরটার নাম। তো নো ডাউট ডক্টর ভীষণ ভালো।
আর আমি গেছিলাম হচ্ছে অর্কর, এবারও অর্কর স্কুলের ম্যামের রেকমেন্ড করেছিলেন উনি ডক্টরকে। আসলে কালকে আমি যখন ম্যামকে ফোন করেছিলাম, রিয়া ম্যামকে, তো তখন আমাকে রিয়া ম্যাম বললো যে আপনি এই ডক্টরকে দেখান, ভীষণ ভালো ডক্টর, বাচ্চাদের জন্য অনেক অভিজ্ঞতা ওনার। তো আমি গিয়ে যথেষ্ট বুঝতে পারি সত্যি উনি খুব ভালো ডাক্তার, নো ডাউট। সবথেকে বড় ইস্যু হচ্ছে ওর যে চোখের প্রবলেমটা ধরা পড়েছে, এটা ওর জন্মগত, মানে এটা ও নিয়েই জন্মেছে, এটা ওর জন্মগত প্রবলেম। তো আমাকে কি সুপ্রতীক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির খুব ভালো ডক্টর, আই চেক আপ হিমালয় আই হসপিটালে বসেন উনি, যাদের বাচ্চাদের প্রবলেম আছে নো ডাউট কি দেখিয়ে এসো, ভীষণ ভালো ডক্টর। তো আমি এই জিনিসটা একদমই বুঝতে পারিনি যে এটা জন্মগত। হ্যাঁ, অর্ক যখন প্রথম লেখা স্টার্ট করেছিল তখনও খুব কাছ থেকে লিখতো, আমাকে ডক্টর ওটাই বললো যে তখন অন্য ডক্টর আপনাকে বলেনি যেটা ওর চোখের জন্মগত প্রবলেম। আমি বললাম না, আসলে ওর এতটাই পাওয়ার বেড়ে গেছে সেটার কারণে, মানে অ্যাকচুয়ালি ওর বাঁ চোখটার প্রবলেম, সেই বাঁ চোখটারই অ্যাকচুয়ালি ওর জন্মগত প্রবলেম ছিল। ওর প্লাস মাইনাস বোথ আছে, বুঝতে পারছো? বাঁ চোখটার অ্যাকচুয়ালি প্রবলেম ছিল ওর, বাঁ চোখটার জন্য ডান চোখটাও প্রবলেম হয়ে গেছে, মানে পাওয়ার বেড়ে গেছে, মানে বাঁ চোখটা দেখতে পেতো না, সেই ক্ষেত্রে ও কী করতো ডান চোখটাতে প্রেশার দিয়ে পড়তো, আর মাঝে মাঝেই বলতো আমার মাথাটা ব্যথা করছে। তো আমি সবসময় চাইতাম ডাক্তার দেখায়, কিন্তু আমি বিশ্বাস করে এত ডাক্তার দেখেছি, কেউ আমাকে বলেইনি যে ওর এটা জন্মগত থেকে হয়েছে। আমার সব থেকে খারাপ লাগছে এটা, আর আমি মা হয়েও এটা বুঝতে পারিনি যে আমার ছেলে ছোটোর থেকে চোখে একটু প্রবলেম আছে জন্মগত এটা। তো যাই হোক, এটা কিছু করার নেই, বেড়ে গেছে আর কি করবো বলো, মানে এখন এবার চোখে চশমাটাই নিয়ে থাকতে হবে। আমাকে ডক্টর একটা কথা বললো যে চশমাটা পড়ুক, আমি চেষ্টা করবো যত সম্ভব, আমি চেষ্টা করবো ওর যাতে যে প্রবলেমটা ফেস করছে যাতে এটা না করেও এটা। তো মানে আমার সত্যি যে খুব কষ্ট হচ্ছে ভেতর থেকে, যে ওর যে এটা ছোটোর থেকেও ফেস করছে আমি বুঝতে পারলাম না। আমি যে সেই ফেস করছে সেটার জন্য যে এত ডক্টর দেখালাম, সেই ডক্টররাও আমাকে মানে ঠিকঠাক ট্রিটমেন্ট দিয়ে ধরে বলতে পারলো না, একমাত্র ইনি আমাকে ঠিকঠাক বললেন, একদম ঠিকঠাকই বলেছেন, কেননা ছোটোবেলাতে যা যা প্রবলেম A to Z আমাকে কিন্তু সবই বললেন। কারণ অল্প যখন হয়েছিল না একটু হালকা না, ওকে দেখলে বোঝা যেত যে একটু ট্যাড়াভাবে, মানে একটু ট্যাড়া লাগতো ওকে, মানে কিন্তু বড় হওয়ার সাথে সাথে নর্মাল হয়ে গেছিলো চাউনিটা, ওকে ট্যাড়া লাগতো না। তো মানে উনি যেটা যেটা বলেছেন একদম পারফেক্ট বলেছেন। আমি ওনাকে বললাম তো যে হ্যাঁ একদম ঠিক, আপনি যেগুলো বলছেন একদম ঠিক কথা বলছেন। ডক্টর বললো এটা ওর জন্মগত বাত, এটা জন্মগতই হয়েছে। হ্যাঁ, প্রথম থেকে যদি জানতে পারতেন তাহলে হয়তো এতটা, ওর প্লাস মাইনাস দুটোই হয়েছে। এটা আমাকে ডাক্তার বললো যে আগে ওর দৃষ্টিটা ঠিকঠাক মানে করতে হবে, তারপরে না হয় পাওয়ারটা কমবে না বাড়বে সেটা বড় ব্যাপার, কিন্তু আগে মেন হচ্ছে ওর যেটা হয়েছে ওটা এখন ঠিক করতে হবে। আর এটা বেশিটা বেড়ে গেছে, মানে ওর অ্যাকচুয়ালি বাঁ চোখটার প্রবলেম ছিল, সেটার থেকে ডান চোখটা আরও মানে হয়েছে প্লাস মাইনাস মিলিয়ে। তো যাই হোক, পাওয়ার বেড়ে গেছে। যাদের বাচ্চাদের ছোটোর থেকে খুব কাছ থেকে পড়ে বা দেখবে একটুতে মাথা যন্ত্রণা করে, তাহলে একটু কাইন্ডলি দেখিয়ে নিও ডাক্তার, নাহলে পরবর্তীকালে গিয়ে প্রবলেম হবে। ইনফ্যাক্ট ডাক্তার এটাও বললো যে, আমি ডক্টরকে বললাম যে ও না রিসেন্ট এখন একটু ফোন দেখছে, ডক্টর বললো এটা ফোন দেখা থেকে হয়নি। আমি খুব শিওর দিয়ে কথাটা বলছি, এটা ফোন দেখে হয়নি, আর এটা কোনো দিক থেকেই হয়নি। আমাকে ডক্টর এটাই বললো যে এটা একমাত্র জন্মগত এই প্রবলেমটা ওর ছিল, আর যেটা আমরা বুঝতে পারিনি, যার কারণে এটা এতটাই বেড়ে গেছে। যাই হোক, ওর চশমা দিয়েছে, চশমা করানো দিয়ে এসেছি লেন্স কাটে, ডক্টর বলে একটু ভালো জায়গার থেকে ভালোভাবেই করাতে, তো লেন্স কাট থেকে দিয়েছি। আমারও পাওয়ার আছে, আমার ছিল পাওয়ার, তো আমি পড়তাম না, না পড়ে পড়ে আমারও পাওয়ার বেশ ভালোই বেড়েছে। আমার দূরের পাওয়ার আছে, কাছের পাওয়ার নয়। আমার ছেলের একটুখানি প্রবলেমটা বেশি হয়ে গেল আর কি। প্রীতমেরও চেক আপ করা আছে, ডাক্তারটা দেখিয়ে এলাম, খুব ভালো ডক্টর। আবারও নামটা একটু দেখে নিও অবশ্যই। যাদের বাচ্চারা শিলিগুড়ি, তোমরা একটু মানে নির্দ্বিধায় যেতে পারো, আমি নিজে বলছি এত ভালো ডাক্তার। আমি মানে সত্যি আমি অনেক জায়গায় আই চেক আপ করেছি, কিন্তু আমার মানে বলতে পারো একদম স্যাটিসফ্যাকশান, মানে মনের শান্তি নিয়ে যদি বলো ডাক্তার দেখালাম, তো বলতে পারো ওনার কাছে আমি দেখিয়েছি। আর উনি একবার না বারবার করে কিন্তু পাওয়ারটা চেক করছিলেন, তার কারণ হচ্ছে পাওয়ার
আমাকে ডক্টর একটা কথা বলে বারবার করে দেখালো আমাকে, কিন্তু ভালো করে দেখালো। তার কারণটা হচ্ছে মানে পাওয়ার কিন্তু এদিক ওদিক হলেও অনেক সময় প্রবলেম হয়। আর যেহেতু প্রীতমের ড্রাই আইস, আমারও ড্রাই আইস, মানে আমার একটু কমেছে আগের থেকে। আর অনেক সময় থাইরয়েডের কারণে কিন্তু ড্রাই আইসটা হয়, তো আমার এখন কমেছে, আমার অতটাও নেই, কিন্তু প্রীতমের একটু আছে। ওইটার জন্য ড্রপ বা ওষুধ যেগুলো দিতে হয় দিয়েছে, অর্করও ওষুধ দিয়েছে, অর্কর ওষুধটা একটু বেশি দিয়েছে। যাই হোক, এত কম বয়স থেকে অর্কর মুখে চশমা বসে যাবে, এটাই একটু দেখে খারাপ লাগছে। আর একদম পার্মানেন্ট মানে বলতে পারো এই চশমা, বলতে মানে সবসময় এটা পরে থাকতে হবে ওকে। একমাত্র ঘুমোতে যাওয়ার আগে হয়তো একটুখানি চশমাটা, বা স্নানে যাওয়ার আগে হয়তো চশমাটা ওকে খুলতে হবে, আদারওয়াইজ সবসময় চশমা ওকে এবার লাগাতে হবে। ওর যেহেতু ছোটো, ওর খুব মজা লাগছে ব্যাপারটা, কিন্তু চশমা পরা যে কত ঝামেলা না, মানে সে একমাত্র আমিই জানি, মানে যারা পড়ে তারাই জানে। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল যে একটুখানি মানে আমি তো ভুল করলাম, বুঝতে পারলাম না মা হয়ে। আর যখন বুঝতে পেরেছি তখন ডক্টর দেখি, ডক্টররা ঠিকঠাক গাইড করেনি। এত বড় বড় হসপিটালে দেখানো হয়েছিল, তারপরেও মানে বলে না বড় বড় হসপিটালও, এত বড় বড় হসপিটাল দেখানো হয়েছে তাতেও ঢুকতে পারলো না। যাই হোক, তোমরা অবশ্যই একটুখানি এগুলো দেখে নিও, কারণ বাচ্চাদের একটু কিছু বলেই বুঝতে পারছো প্রবলেম আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো, টাটা।